ভাতের সঙ্গে সবজি তো আমার প্রতিদিনই লাগে, সেটা মাছ মাংস হোক বা সবজি। কিন্তু এমনই একটা রেসিপি আমাদের সবসময় খেতে ইচ্ছা করে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, কারণ যে সবজিটা আমাদের মুখেও টেস্টিফুল লাগবে আর খাওয়ার পরেও কিন্তু প্রাণ তৃপ্তি হবে। চলুন এমন একটি রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে চলে এলাম। আমি নূরজাহান। আজকে দেখাবো লাল শাক দিয়ে মসুর ডালের ফোড়ন। চলুন এই মসুর ডাল লাল শাকের ফোড়ন রেসিপিটি ভীষণই সুস্বাদু, আর একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা। এর জন্য প্রথমে আমি লাল শাকগুলি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এটা কাটার আগেই কিন্তু খুব ভালোভাবে 3 থেকে 4 বার এটা পরিষ্কার জল দিয়ে ধুতে হবে, কারণ এর মধ্যে যেন কোনো রকম কিচকিচে একটা বালির যে ভাব থাকে, কারণ এটা তো জমিতে চাষ হয় আর এর নিচে অনেক এই বালিগুলো লেগে যায়, সেই কারণে এটা বেশিরভাগই একটু কিচকিচে ভাব হয়। সেটা যাতে না থাকে সেই কারণে প্রথমে এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এর যে শিকড়গুলো গোড়ার অংশ সেটা আমি ধীরে ধীরে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর বাকি যে অংশগুলো সেগুলো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব একটা ছোট কাটবো না এটা, কারণ একটু বড় বড় আকারে কাটবো, একদমই ছোট টুকরো টুকরো করছি না। দেখুন সকল প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু ফলো করবেন আর ফুল ওয়াচ করবেন যে কীভাবে রেসিপিটা তৈরি করছি। রেসিপি আমরা প্রত্যেকেই তৈরি করে থাকি নিজের নিজের মতো, কিন্তু দেখবেন প্রত্যেকটা রেসিপির ভিন্ন রকম টেস্ট হয়। কী কারণে হয় সেটা জানতে হলে কিন্তু রেসিপিটা ফুল ওয়াচ করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এক একজনের রেসিপি এক এক রকমভাবে তৈরি করে, আর সেই কারণে সেই রেসিপিটা টেস্টিফুল হয়। চলুন আর কথা না বাড়িয়ে এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মসুর ডাল, যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো যে পরিমাণে ডাল দিয়েছি সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর যে শাকগুলো লাল শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি দেব না। এই দেখুন এটা এখন রেখে দিয়েছি। এই ডালটি অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপরে এই আমি শাকটির মধ্যে দিয়ে দেব। এই কারণে ডালটিকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিট মতো। এটা বেশিক্ষণ রাখবো না, এটা একদম গলে না যায়, সেই কারণে 3 মিনিট রাখবো। আর 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে, কারণ 3 মিনিটের বেশি আমি রাখবো না, তাহলে ডালটা কিন্তু একদমই নরম হয়ে মিশে যাবে, শাকের আর দেখা যাবে না। আমি 3 মিনিট পর দেখুন এই ঢাকনাটা খুলছি, আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এই অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলি। এই শাকগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই শাকের উপরে আমি কিছু এখন উপকরণ দেব, আর কি কি দেব সেটা অবশ্যই ফলো করবেন। এখন এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়েছি 2টি কাঁচা মরিচ। যদি চিনি খেতে শাকের মধ্যে পছন্দ করেন অবশ্যই কয়েকটি দানা দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 4 মিনিট মতো। এই শাকটি যখন দেব তখন আমি লোতে করে দেব গ্যাসের ফ্লেমটাকে, আর 4 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে সফট হয়ে গেছে এই শাক আর মসুর ডাল, আর কত সুন্দরভাবে এখানে জল ছেড়েছে। আমি 4 মিনিট পর ঢাকনাটা খুলছি, আর দেখুন দেখে বুঝতেই পারছেন লাল শাক কিন্তু মসুর ডালের সঙ্গে একদম মিশে কতটা নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ এই লাল শাকটি কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায়, আর মসুর ডালটাও একদমই নরম হয়ে গেছে। তারপরে এটাকে আমি 1 মিনিট নাড়াচাড়া করছি, কারণ এর মধ্যে অনেকটাই জল কেটেছে, আর এই জলটা যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করব। এই শাকটি যেহেতু রেডি হয়ে গেছে, আর শাকের সঙ্গে মসুর ডাল খুব সুন্দরভাবে মিশে গেছে দেখতেই পাচ্ছেন, এর জন্য তৈরি করতে হবে একটি মশলা, আর সেটা হলো ফোড়ন। আর সেই ফোড়নটি কী দিয়ে তৈরি করব সেটা অবশ্যই ফলো করবেন, কারণ এই শাকের মধ্যে যদি ফোড়নটি দেন তাহলে টেস্ট কিন্তু ডাবল হয়ে যাবে। আমি অন্য একটি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটি ছোট্ট প্যান, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটি একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কয়েকটি রসুন। এখানে কয়েকটি রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন। এই রসুনটা হালকা একটু গরম হয়ে আসবে, আর তখন এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরা। এখানে আমি 1/2 চামচ মতো গোটা জিরা দিয়েছি, আর দেব শুকনো লঙ্কা।
শুকনো লঙ্কাটি সবার শেষে দিচ্ছি, কারণ শুকনো লঙ্কাটি পুড়ে গেলে এটা ভালো লাগবে না, সেই জন্য এটাকে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একদমই লোতে আছে গ্যাসের ফ্লেমটা, আর ধীরে ধীরে এটা হচ্ছে। রসুনটি হালকা একটু লাল হয়ে আসলেই এটা আমি শাকের মধ্যে দিয়ে দেব। এই ফোড়নটি খুব একটা পুড়িয়ে ফেলা যাবে না, কারণ এটা যদি লাল হয়ে যায় বা পুড়ে যায় এর স্মেলটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এটা হালকা যখন একটু লাল হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই শাকটিকে আবারও আমি 2-3 মিনিট নাড়াচাড়া করব। আর এই যে এর মধ্যে মশলার যে জলটা আছে সেটা একদমই এই শাকের মধ্যে যেন মিশে যায়, এই কারণে নাড়াচাড়া করছি বারবার। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন দেখুন এটাকে আমি নামিয়ে খাওয়ার জন্য সার্ভ করব, এই জন্য নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সার্ভ করার জন্য পুরো রেডি। কি দুর্দান্ত লাগছে এই শাক রেসিপিটা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এই কারণে সকল প্রিয় বন্ধুকে বলবো, মাছ মাংস তো আমরা প্রতিদিনই খাই, কিন্তু শাকসবজিও আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন। আর এই নিয়মে যদি তৈরি করেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে এই রেসিপিটি। আর দেরি না করে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটাই তৈরি করুন আর খেয়ে দেখুন।